রাজধানীর মিরপুরের রূপনগরে প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুনের ঘটনায় দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন, নিখোঁজও রয়েছেন কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ছাড়াও উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ১১:৩০টার দিকে শুরু হয় অগ্নিকাণ্ড। পোশাক কারখানাটি ৭ তলা বিশিষ্ট, নিচতলায় ওয়াশ ইউনিট থেকে প্রথম আগুনের সূত্রপাত। ভবনে ছিল কেমিক্যাল গোডাউন, যাতে ছিল ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পারঅক্সাইড। ওয়াশ ইউনিট থেকে আগুন ছড়িয়ে পড়ে কেমিক্যাল গোডাউনে। তারপর বিকট শব্দ হয়ে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে পুরো গার্মেন্টস জুড়ে। এ ঘটনায় তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। যুক্ত হয় মোট ১২টি ইউনিট। অগ্নিকাণ্ডে বেশ হতাহতের ঘটনা ঘটেছে ইতিমধ্যেই। একের পর এক উদ্ধার করা হয়েছে মরদেহ। এখনো সন্ধান চলছে মরদেহের। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এই পর্যন্ত 9টি লাশ পেয়েছি, তবে আমাদের সার্চিং অপারেশন এখনো চলমান রয়েছে এবং একই সাথে আমাদের পাশে যেই কেমিক্যাল গোডাউনটি রয়েছে, আমি এইমাত্র দেখে আসলাম যে এটা এখনো ভিতরের দিকে আগুন জ্বলছে। সুতরাং এটা কিন্তু আসলে রিস্কি। আমরা ওখানে কাউকে অ্যালাউ করছি না, ইভেন আমাদের ফায়ার ফাইটারদেরকেও অ্যালাউ করছি না। আমরা সর্বোচ্চ প্রযুক্তি যেগুলো লুপ 60, গ্রাউন্ড মনিটর, যেগুলো মানে হিউম্যানলেস যেসব টেকনোলজি রয়েছে সেসব প্রযুক্তি দিয়ে এবং ড্রোন দিয়ে এই সমস্ত কার্যক্রম করছি। এই কেমিক্যালগুলোর নিউট্রালাইজেশনের কাজ এখনো শেষ হয়নি। সুতরাং আপনারা আগের মতোই বলবো যে আপনারা দূরত্ব বজায় রাখবেন। প্রতিটি মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা মেডিকেলে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনের উপর নির্ভর করছে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ভবিষ্যৎ। গণতন্ত্রের বিকল্প নেই, গণতন্ত্রই গণতন্ত্রের বিকল্প। অন্যদিকে আওয়ামী লীগের ভোট পেতে জামাতে ইসলামী বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জাতীয় নির্বাচন বানচাল করতেই নভেম্বরে গণভোটের দাবি তুলেছে জামায়াত। দেশের পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইলিয়াস মাদবরের রিপোর্ট। ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি হলরুমে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রহিন থানা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, দানবীয় দুঃশাসনের পরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গণতন্ত্রের পথ ফিরে এসেছে। আগামী নির্বাচন সেই জন্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আবার গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে যেতে চাই। আমাদের মানুষ নির্বাচন চায়। তারা এই 15-16 বছর যে ভোট দিতে পারেনি, আবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করতে চায়। এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। অন্যদিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক কর্মী সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য সর্বোপরি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের সকল প্রতিষ্ঠানকে পুনর্গঠন করার জন্য দরকার একটি জনগণের নির্বাচিত সরকার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ওলামাদলের এক প্রতিবাদ সভায় যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতেই গণভোটের দাবি তুলছে জামাত। জোর করে যে জিনিসটা সম্পর্কে মানুষের কোনো জ্ঞান নাই, মানুষের কোনো অভিজ্ঞতা নাই, তাকে আপনারা চাপিয়ে দিতে চাচ্ছেন। মানে কেউ মানতে চায় না, কিন্তু মানতেই হবে। এটা তো গণতন্ত্র। আওয়ামী লীগের প্রতি তাদের লেজ ধরে চলতে তারা খুব ভালোবাসে। এখনো আমার মনে হয় যে তারা আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য নানা ধরনের কায়দা কানুন, কৌশল প্রকৌশল তারা চালিয়ে যাচ্ছেন বলে আমার কাছে। জাতীয় প্রেস ক্লাবে অন্য এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন মহল গণতন্ত্রকে যাতে উত্তরণ না ঘটে সেই প্রচেষ্টা
তারা রাখছে। সেই কারণে ঐক্যবদ্ধ থাকতে হবে, শত্রুকে মোকাবেলা করতে হবে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর মৎস্য ভবনের সামনের সড়কে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে এক মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি সহ 5 দফা দাবিতে যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত দীর্ঘ মানববন্ধন করেছে জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই ঘোষণাপত্রে সাংবিধানিক স্বীকৃতি সহ 5 দফা দাবিতে যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত প্রায় 15 কিলোমিটার এলাকায় মানববন্ধন করেছে জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। মৎস্য ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে দলের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেন, সময় হলে এসব উপদেষ্টার নাম প্রকাশ করা হবে। কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে। মিটিংয়ে তারা কি বক্তব্য রাখেন তার খবর আছে। আমরা জনগণের কাছে আপনাদেরকে এখন প্রকাশ করছি না, সুযোগ করে দিতে চাই, আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সময়মতো সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জামাতের কেন্দ্রীয় এবং মহানগরী পর্যায়ের নেতারা। দাবি আদায়ে প্রয়োজন হলে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার কথা জানান ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের আমির নুরুল ইসলাম বুলবুল। অবিলম্বে আমাদের 5 দফা দাবি মেনে নিন। নভেম্বর মাসের মধ্যে গণভোট দিন। ফেব্রুয়ারি 2026-এর মাঝামাঝি সময়ে রোজার আগেই জাতীয় নির্বাচন দিন। যদি গরিবেশি করেন, আজকে বলে দিতে চাই, পরবর্তী কর্মসূচি প্রয়োজন হলে আপনার বাসভবনে ঘেরাও করে আমরা দাবি আদায় করব ইনশাআল্লাহ। আগামীর পার্লামেন্ট সব দিক থেকে একটি বহুদলীয় গণতন্ত্রের পার্লামেন্ট হবে। সব দলের সমন্বয়ে একটি অসাধারণ সুন্দর পার্লামেন্ট হবে। যারা বলেন যে এইভাবে পার্লামেন্ট হয়তো ঝুলন্ত থাকবে, এক দলের হাতে থাকলে উন্নয়ন নাকি ভয়াবহ হবে হয়, হাসিনা আমাদেরকে প্রমাণ করে দিয়েছেন যে এক দলের ধারাবাহিক থাকাটা উন্নয়ন নয়, বরং ফেসিবাদ তৈরি হয়, দেশ এবং জাতির ভয়াবহ ক্ষতি হয়। যে জুলাইয়ের রক্তের বিনিময়ে জগদ্দল পাথরের মতো চেপে থাকা ফেসিবাদ তন্ত্র থেকে আমরা মুক্তি পেয়েছি, যে জুলাইয়ের মাধ্যমে এদেশের স্বৈরশাসক হাসিনা পলায়ন করেছে, যে জুলাইয়ের মাধ্যমে ওই কারাগারের শৃঙ্খল ভেঙে জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেয়েছে, সেই জুলাইয়ের আইনি ভিত্তি রচনা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে দিতে পারি না। এদিকে পল্টন মোড়ে খেলাফত মজলিস, দৈনিক বাংলা মোড়ে বাংলাদেশ খেলাফত মজলিস এবং মতিঝিল শাপলা চত্বর এলাকায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। তফসিল ঘোষণার আগেই জুলাই সনদের বিষয়ে গণভোট আয়োজন করতে হবে, তা না হলে জুলাই সনদের বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে, এমনকি জাতীয় নির্বাচনে সংকটাপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। জুলাই সনদে পিআর যুক্ত করে নির্বাচনের আগেই গণভোট সহ 5 দফা দাবিতে শাপলা চত্বরে মানববন্ধনে অংশ নিয়ে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন। সংবিধানের দোহাই দিয়ে যেন তেন নির্বাচন জাতি মেনে নেবে না, বরং কাঙ্ক্ষিত মানে নির্বাচন হতে হবে বলেও জানান নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, সিরিয়াল কিলাররা কে কোন পদে কোন প্রতিষ্ঠানে আছে দেখার বিষয় না, সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এনসিপির নেত্রকোনা জেলার সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, কিছু অফিসারকে ব্যবহার করে হাসিনা এবং তার পুরো সরকার বিগত সময়ে অসংখ্য খুন, গুম ও বিচার বহির্ভূত হত্যা এগুলো ঘটিয়েছে।
আমরা মনে করি বাংলাদেশ সেনাবাহিনী এটা একটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। কিছু অফিসার জেনারেল তাদেরকে ব্যবহার করে খুনি হাসিনা এবং তার এই পুরো সরকার বিগত সময়ে অসংখ্য গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলো ঘটিয়েছে। এই সকল সিরিয়াল কিলারদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। 19 অক্টোবরের মধ্যে এনসিপি শাপলার বিকল্প প্রতীক না নিলে ইসি নিজ উদ্যোগে অন্য প্রতীক দিয়ে নিবন্ধন দেবে। নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব এসব কথা বলেন। ইসি সচিব আরও বলেন, শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করার দরকার নেই বলে কমিশন মনে করে। শাপলা ছাড়া নিবন্ধন না নিলে এটা তাদের বিষয়। তাদের প্রতীকে চাহিত প্রতীক হচ্ছে শাপলা। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। বাড়ি ভাড়া ভাতা 20% বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি হাইকোর্টের মাজার গেটে আটকে দিয়েছে পুলিশ। এরপর শিক্ষকদের প্রতিনিধি ঘোষণা দিয়েছেন বুধবার দুপুর 12টা পর্যন্ত শিক্ষকরা সেখানেই অবস্থান করবেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এই কথা জানান। এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরুর পরপরই তা পুলিশের বাধার মুখে পড়ে। ব্যারিকেড দিয়ে রাস্তায় আটকে দেয়া হয় তাদের। বিকেল 4:15টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে রওনা দেন শিক্ষকরা। তবে হাইকোর্টের কাছাকাছি যেতেই তাদের আটকে দেয় পুলিশ। শিক্ষকরা বলছেন, তাদের যৌক্তিক দাবি মেনে নিতে অর্থ ও শিক্ষা মন্ত্রণালয় টাল বাহানা শুরু করেছে। যতক্ষণ না প্রজ্ঞাপন জারি করা হবে ততক্ষণ সেখানে অবস্থান করবেন। প্রয়োজনে সচিবালয় ঘেরাও করে হলেও তারা দাবি দেওয়া আদায় করেই ঘরে ফিরবেন। বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের মধ্যেই হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, জামিনের ক্ষেত্রে হয়রানি এড়াতে বুধবার থেকে চালু হবে ডিজিটাল জামিননামা। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসে ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এইসব কথা বলেন আইন উপদেষ্টা। এসএম আরিফের রিপোর্ট। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের এই ইন্টার্নশিপ প্রোগ্রাম। I thought that in every year, if we can release 200 interns from this office. উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, জামিন হওয়ার পর 12 জায়গায় বেল বন্ড চাওয়ার নিয়ম বাতিল করে ডিজিটাল করা হচ্ছে। আমি আমার ল মিনিস্ট্রিতে যারা আছে তারা প্রত্যেকেই জাজ, এক্সপেরিয়েন্সড, ভেরি গুড জাজ। তাদের থেকে শুনলাম 12টা প্রক্রিয়াতে যেতে হয়। তার 12টা প্রক্রিয়াতে 12টা ধাপে তাকে টাকা দিতে হয়, কোনো ধাপে 12টা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয়। আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের মধ্যেই হবে। প্রথমবারের মতো অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে 25 জন আইন কর্মকর্তাকে ইন্টার্নশিপ দেয়া হলো। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ সহ 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এই সংক্রান্ত প্রতিবেদন আগামী 23 অক্টোবর দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 23 অক্টোবর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ যুক্তি তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
গুম সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিচার সেনাবাহিনী আইন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে সমন্বয়ের মাধ্যমে করার আহ্বান জানিয়েছে এক্সফোর্সেস অ্যাসোসিয়েশন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সংগঠনটির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট খান সাইফ। এক্সফোর্সেস অ্যাসোসিয়েশন বিচারের পক্ষে জানিয়ে তিনি বলেন, সেই বিচার হতে হবে স্বচ্ছ সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এবং সংবিধান ও মানবাধিকারের মূল নীতির আলোকে, যেখানে কোনো ফুল স্টপ থাকবে না। এক্সপোর্টস অ্যাসোসিয়েশন সুস্পষ্টভাবে জানাতে চায় যে বাংলাদেশের সংবিধান সেনা আইনের বৈধতা দিয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতও সংবিধান স্বীকৃত। এক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাথে সেনাবাহিনী সমন্বয় করে একটি দৃষ্টান্তমূলক বিচারের উদাহরণ সৃষ্টি করতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, গণ অভ্যুত্থানের পর একটি লণ্ডভণ্ড দেশ পেয়েছিল অন্তর্বর্তী সরকার। দেশের অর্থনীতি ছিল তলানিতে, তবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে দেশ ঘুরে দাঁড়িয়েছে। ইতালি প্রবাসীদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশে সফরে আসার আগ্রহ জানিয়েছেন। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। রোম সিটি কর্পোরেশন কার্যালয়ে রোমের মেয়র রবার্তো গুয়ালতিরির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় বাংলাদেশি অভিবাসীদের এত সুন্দরভাবে দেখভাল করার জন্য ধন্যবাদ জানান তিনি। এছাড়া প্রধান উপদেষ্টাকে প্রাচীন রোম সিনেট ভবন এবং আশেপাশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখান রোমের মেয়র। পরে তিনি অধ্যাপক ইউনুসকে একটি স্মারক ফলক উপহার দেন। ফলকটিতে খোদাই করা আছে রোমান সম্রাট ও দার্শনিক মার্কাস আরেলিয়াসের প্রতিকৃতি। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশের সফরে আসার আগ্রহ জানিয়েছেন। তার আশা, এই সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার করবে। রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠককালে তিনি তার আগ্রহের কথা জানান। বাইলেটারাল মিটিংয়ে অনেক বিষয়গুলো ছিল, সোশ্যাল বিজনেস, সোশ্যাল ইনক্লুশন, এগ্রিকালচার, তারপরে আমাদের যে আপরাইজিংটা হলো সেটা নিয়ে ডিসকাশন হলো। তারপরে হচ্ছে ইউনিভার্সাল হেলথ কেয়ার, মানুষের পিপলকে কীভাবে স্বল্প মূল্যে হেলথ কেয়ার দেওয়া যায়, সেগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। ইতালির রাজধানী রোমে খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে পৌঁছালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে উষ্ণ অভ্যর্থনা জানান জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু ডং ইউ। এরই মধ্যে প্রধান উপদেষ্টা রোমে FAOর সদর দপ্তরে ব্রাজিলের কৃষিবিদ এবং লেখক হোসে গ্রাজিয়ানো দা সিলভার সঙ্গে বৈঠক করেন। এছাড়া অধ্যাপক ইউনুস গ্লোবাল অ্যালায়েন্সের অফিসও পরিদর্শন করেন। পরে ইতালি প্রবাসীদের এক অনুষ্ঠানে যোগ দেন ডক্টর ইউনুস। বলেন, গণঅভ্যুত্থানের পর একটি লণ্ডভণ্ড দেশ পেয়েছিল অন্তর্বর্তী সরকার। দেশের অর্থনীতি ছিল তলানিতে, তবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে দেশ ঘুরে দাঁড়িয়েছে। তো বুঝতে পারছিলাম না যে কোথার থেকে আমরা রওনা হব, কোথার থেকে আমরা কাজ করব। তো তখন আমাদের একটা আস্থা আসলো যে আপনাদের রেমিটেন্স, এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো, যে কীভাবে এই সরকার চালাবে কী করে। এই আন্তর্জাতিক যে লেনদেনের অবস্থা কাহিল হয়ে গেছিলো। এখন সেটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। অবৈধভাবে যেন কোনো প্রবাসীকে ইতালিতে বসবাস করতে না হয় সে বিষয়ে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। একটা তো হলে ভেজাল লোক ঢুকে গেছে, কাগজপত্র কিচ্ছু নাই, ভেজালের মধ্যে আছে, ওদেরকে কীভাবে সঠিক পথে নিয়ে আসা যায়। অর্থাৎ চেষ্টা হচ্ছে সমাধান করা, তাড়িয়ে দেওয়াটা সমাধান না। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি। পরিষ্কার। দুর্নীতিগ্রস্ত কোনো ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেন, এক্ষেত্রে সততা আনতে পারলেই দেশের দুর্নীতি দমনে পরিবর্তন আসবে। সকালে দুদকের সম্মেলন কক্ষে রিপোর্টার্স এগেইনস্ট কর্পোরেশনের সাংবাদিকদের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। জাতীয় নির্বাচনে দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের তথ্য পেলে দুদক প্রয়োজনীয় ব্যবস্থা নিবে জানিয়ে তিনি বলেন, বিসিবির নির্বাচনের অনিয়মের অভিযোগের বিষয়ে অনুসন্ধান করবে দুদক। অপর এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, দুদকের কাছে সাধারণ অপরাধী আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের মধ্যে কোনো তফাৎ নেই। আপনারাই আওয়াজ তুলুন যে অনুগ্রহ করে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন দেবেন না। আপনি শীর্ষস্থানে দুর্নীতিগ্রস্ত রেখে আপনি দাবি করবেন যে না, আমি পুরো প্রতিষ্ঠান আমি চেঞ্জ করে ফেলবো, এটা কখনো হবে না।
৩৫ বছর পর কাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। ভোটের দিন আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এদিকে ডাকসু নির্বাচনে রাত 12টায় শেষ হচ্ছে প্রচারণা। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে মোতায়েন করা হচ্ছে অন্তত ২,০০০ পুলিশ সদস্য। প্রতিনিধি নুরুল কবির ও শাহরিয়ার অন্তুর তথ্য ও ছবিতে সাইদুর রহমান আবিরের রিপোর্ট। দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। ৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদ ভবনের ৭টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে ৯০৭ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ২৭,৫১৭ জন। সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে নির্বাচনের দিন উপস্থিত থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন। যে সমস্ত একটা ভোট দেওয়ার কথা সেখানে যেন একটাই দেয়, একাধিক ভোট দিলে কিন্তু ওই ভোটটা নষ্ট হবে। এদিকে ডাকসু নির্বাচনে বৃহস্পতিবার ভোটকে সামনে রেখে এরই মধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অন্তত ২,০০০ পুলিশ সদস্য। এছাড়াও মোট ৩ স্তরের নিরাপত্তা বেষ্টনী থাকবে নির্বাচনের দিন। ২,০০০-এর মতো আমরা পুলিশের ডেপ্লয়মেন্ট থাকবে আমাদের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এর পাশাপাশি বিজিবি থাকবে, বিজিবি ওনাদের ৬টা প্লাটুন থাকবে, র্যাবের ১২টা প্লাটুন থাকবে। ১৭টি হলের জন্য ৯টি ভবনে ১৭টি ভোট কেন্দ্র প্রস্তুত এবং ৯৯০টি বুথ তৈরির কাজ চলছে। ভোট গ্রহণ করা হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ২৮,৯০১ জন ভোটারের ভোট গণনার জন্য সময় প্রয়োজন অন্তত ১৫ ঘন্টা, এমন তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।